আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে সকালবেলায় একটা নিউজ পাইছি। কারণ মালয়েশিয়া নিয়ে যারা আমার ব্লগ দেখেন তারা সবসময় আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, মালয়েশিয়ার কোনো কলিং ভিসার কোনো আপডেট আছে কিনা। মানে যেই ভিডিওই আপডেট করি সেই আমেরিকা ও পার্সোনাল ব্লগ সেই একই প্রশ্ন যে মালয়েশিয়া নিয়ে কোনো আপডেট আছে কিনা। ভাই সকালবেলা ঘুমের তুলে একটা আপডেট পাইলাম, তা ভাবলাম যে এই জিনিসটাও জানানো উচিত, যেহেতু সব কিছু জানেন। এখন ভাই এটা কোনো সুখবর না, আবার এটা একদম দুঃসংবাদও না। মানে ওই যে একটা কথা আছে, বাংলা একটা কথা আছে, মন্দের ভালো। যাই হোক, একটা সকালবেলা একটা নিউজ পাইছি, কারণ বেশ কিছুদিন ধরে কারণ বাংলাদেশে কিন্তু জ্বালানি খাতে কিন্তু বিশাল বড় একটা সমস্যা চলতেছে। মানে ওই যে লিকুইড গ্যাস, যেটা লিকুইড ফ্রোজেন গ্যাস, যেটা এলপিজি, যেটা বাংলায় মানে বাংলাদেশে যেটা এলপিজি নামে সবচেয়ে ব্যাপক ব্যাপক পরিচিতি, সেই এলপিজির বিশাল বড় একটা সংকট চলতেছে। যদিও আমেরিকা থেকে 13 বছরের জন্য একটা কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু আপাতত মালয়েশিয়ার কাছে তারা সাহায্য চাইছে। এর আগের বার কিন্তু যখন নাকি তেলের সংকট ছিল, তখন কিন্তু মালয়েশিয়া তেল দিছিল, মালয়েশিয়া ইভেন ডিজেলও দিছিল, বাংলাদেশে ডিজেল দিছিল, রেডি টু গো ডিজেলও দিছিল। যাই হোক, প্রধানমন্ত্রী ওইখানে ফোন দিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেদি আমিন, তারপরে আরিফুল হক সাহেব, ইসলাম, যাই হোক আর কি, আরিফুল ইসলাম, উনি গেছেন। শ্রমমন্ত্রী, যে বাংলাদেশের শ্রমমন্ত্রী, উনি গেছেন, উনি মালয়েশিয়া গেছেন। তখনই যে বুঝছি যে কিছু একটা হবে, যেহেতু জুলাই মাস গত কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশ বলেই আসতেছে, বাংলাদেশ গভর্নমেন্ট যে জুলাইতে কলিং ভিসা চালু হবে। তা আমি প্রতিদিনে আপডেট খুঁজি, প্রতিদিনই নিউজ খুঁজি, কারণ দেখতে দেখতে তো জুলাই প্রায় শেষ পর্যায়ে। আজকে জুলাই শেষ, তারপরে যখন কি ওই উপদেষ্টারা সব গেল, মিনিস্টার উপদেষ্টা গেল, তখন বুঝতে পারছি যে কিছু একটা হবে। যাই হোক, তারপরে প্রধানমন্ত্রীর সাথে আনোয়ার ইব্রাহিম সাহেব, মানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, ফোনে আলাপ হয়েছে। এটাও ফলাও করে সমস্ত প্রিন্ট মিডিয়া সমস্ত কিছুতে এটা প্রচার করছে। দেখ, তখন মালয়েশিয়া সম্বন্ধে কিন্তু সেই কথাটা বলে নাই, গতকালকে নিউজে বলে না। তা আজকের যে নিউজটা হইলো, আজকের নিউজে সংবাদ সম্মেলন করছে আমাদের মেহেদি আমিন, তারপরে শ্রমমন্ত্রী আরিফুল ইসলাম, সে কুয়ালালামপুরে সংবাদ সম্মেলন করছে। তো সংবাদ সম্মেলন ভাই, আমি আবারও বলি, আমি কিন্তু ভাই কোনো ব্রোকার না, আমি কোনো এজেন্টও না ভাই। আমি শুধু আপনাদের যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আমার যারা ছোটো ভাই বেড়াদার আছেন, যারা মালয়েশিয়া যাইতে ইচ্ছুক, তাদের সহযোগিতার জন্য সঠিক এবং সত্য ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এখানে আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো দুরভিসন্ধি নাই, এবং কে কোন এজেন্সি নিব না নিব কিছু আমার কিছু আসে যায় না। আমার শুধু ভাল লাগবে যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক যেতে পারে, এটাই আমার সার্থকতা, এটাই আমার পাওয়া। আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন করে দিতে চাই, আপনারা যাতে প্রতারিত না হন, অন্য কোনো উদ্দেশ্য না, শুধু যাতে আপনারা প্রতারিত না হন এবং সঠিক এবং সত্য তথ্যবহুল নির্বাচন পাবেন, তারাই করবেন। কারণ এই দেখেন, মালয়েশিয়া নিয়ে কিন্তু ইদানিং আর লেখালেখি ওরকম কিছু কয় না। কারণ ওই যে সবার পিছনে একটা ইউটিউবের পিছনে একটা স্বার্থ আছে ভাই। আল্লাহ রসুলের দোয়াই লাগে বলে আমি বুকে আড্ডা বলি ভাই, আমার ইউটিউবের পিছনে কোনো দুঃখ নাই ভাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো কিছু নাই ভাই। আমি ইউটিউব করি, ইউটিউব প্ল্যাটফর্মটার বাইছে নিচ্ছে মানুষের সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য। কারণ সঠিক সময়ে সত্য এবং সঠিক ইনফরমেশন পাওয়া একটা বড় হেল্প ভাই। কারণ অনেক সময় অনেক কিছু আছে, টাকা পয়সা অনেক কিছু আছে, আপনার কাছে সঠিক ইনফরমেশন নাই, কিন্তু দেখা গেল সেই ইনফরমেশনের জন্য আপনি কাজটা করতে পারতেছেন না। তাতে আমি মনে করি আমার জায়গা থেকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাহায্য করা। যাই হোক, এখন যে কথাটা বলতে চাইছি যে মেহেদি আমিন সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে মালয়েশিয়ায় দুই পক্ষের সাথে কথা হয়েছে। কী কথা হয়েছে সেটা তো আর বলে নাই। দুই পক্ষের সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে বলছে যে আমরা আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমিক যাবে। ভাই বুঝেন কথা, মানে উনি যেভাবে বলতেছে যে আজকে পাসপোর্ট দিল, যেমন ট্যুরিস্ট ভিসা আর কি, ভিজিট ভিসা আজকে দিল, কালকে লোক চলে গেল আর কি, ভিসা ইস্যু হয়ে গেল, অ্যাম্বাসি ওভারনাইট অ্যাম্বাসি খুলে ভিসা দিয়ে দিলে চলে গেল। না ভাই, উনি যেই কথাটা বলছে ভাই, যেহেতু আমি অনেক দিন ধরে আমিও রেমিটেন্স যোদ্ধা, আমিও জানি ভাই এই প্রক্রিয়াটা এত সহজ না। তবে হ্যাঁ, যেহেতু আমি শুধু এই কথাটা বলতে চাই ভাই ভিডিওর মাধ্যমে, যে এই সরকার অনেক আন্তরিক ভাই, এই সরকার চেষ্টা করতেছে। কারণ একটা জিনিস বন্ধ হয়ে যাওয়ারে মানে হঠাৎ করে খোলা একটা পার্টিকুলারি দেশের জন্য ইজ নট এ জোক ভাই, এটা অনেক কঠিন দুঃসাধ্য একটা কাজ। সেই সাধ্য কাজটা করার চেষ্টা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার করতেছে, কারণ বুঝতেছে যে রেমিটেন্স ছাড়া কোনো উপায় নেই। বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা যেভাবে মানে টালমাটাল হয়ে গেছে, এখানে তো টাকা বেলা শেষে ভাই কোনো কিছুই বন্ধ থাকে না, সব কিছু চালাতে হয়, সব কিছুর পিছনে মানে টাকা লাগে। একটা সংসার নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে বুঝবেন একটা দেশ এবং একটা সংসারের ভিতরে কোনো ডিফারেন্স নাই। দেশটা হইলো একদম ছোট পরিসরে বিন্দু বালুকণা, আর দেশটা হইলো বিশাল বড়, সেই কি দেশটা চালাইতে হলেও টাকা লাগে।
যাই হোক, যেটা বলতেছে আর উনি আরেকটা সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল যে ভাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে ওই যে ইউনূস সরকারের আমলে যেই 423টি রিক্রুটিং এজেন্সির লিস্ট মালয়েশিয়াতে পাঠাইছিল যে যাচাই বাছাই, কারণ সবাই জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজারটা খুলতে পারে না শুধু এই কারণে বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সিরে যেই সব মালয়েশিয়া শর্ত দিছে, কারণ মালয়েশিয়া চায় না যে আগের মতো সেই সিন্ডিকেটের মাধ্যমে যাক লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া ওইখানে গিয়া হাহাকারও। কারণ ওই যে একটা কথা আমি বারে বারে বলি, কোথায় 5-6 লাখ টাকা খরচ করে যদি একটা লোক মালয়েশিয়া যাচ্ছে, কয় টাকা বেতন পায়, সে কত বছর থাকবে, কত বছরে তার টাকাটা উঠবে ভাই? তারপরে তো তার ফ্যামিলি হবে, মনে করেন সে তো টাকা একটা খরচ করে তো গেল। এখন সেই খরচটা যদি কমে যায় 1-1.5 লাখ টাকার ভিতরে কিংবা 2 লাখ টাকা 3 লাখ টাকার ভিতরে চলে আসে, তাহলে দেখা গেল কি শ্রমিকটা সাশ্রয় হইলো, শ্রমিকটার ভিতরে একটা টেনশন, মানসিক একটা পেরেশানি, যে পেরেশানিটা কমে গেল। মালয়েশিয়ান গভর্নমেন্ট তখন একটা মানুষের ভিতরে যদি পেরেশানি না থাকে সে কিন্তু ভালো কাজ করতে পারে, ভালো আউটপুট পাইতে পারে। মালয়েশিয়ান গভর্নমেন্ট তো একটা বাংলাদেশ একটা শ্রমিক আনলো, বিদেশি শ্রমিক আনলো, সে শ্রমিকের কাছ থেকে তো তার আউটপুট আইতে হবে। সে ব্যক্তিগতভাবেই সে বহুত পেরেশানিতে জড়িত, তাহলে সে কীভাবে আউটপুটটা সে মানে ওই মালয়েশিয়ান মানে সে কোম্পানিকে দিবে কিংবা যেই জায়গায় সে কাজ করে সেই জায়গায় দিবে, এইটা চিন্তা ভাবনা করে। যেহেতু আমরা আমেরিকায় কাজ করি, আমি তো HR ডিপার্টমেন্টের ট্রেনিং নিয়েছি, এই জন্য এই যে কথাটা আমি বুঝি যে একটা মানুষের ভিতরে ফ্রাস্ট্রেশন কাজ করলে কিংবা সে যদি মানসিকভাবে পেরেশানি থাকে, তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া যায় না। আর জোর করে জবরদস্তি করে কোনোদিনই কোনো কাজ আদায় করে যায় না। সে যদি মন থেকে এবং হাসি খুশি আনন্দের মাধ্যমে যদি কাজটা যদি না করতে পারে, সেই কাজ থেকে পারা যায় না। যেহেতু ওই যে আমি বললাম 5-6 লাখ টাকা খরচ করে একটা লোক বিদেশে যায়, 2 বছরের কন্ট্রাক্টে যায়, 2 বছরে গিয়ে দেখে, যখন গিয়ে যায় মালয়েশিয়া গিয়ে দেখে যে ভাই এই টাকা তো তার উঠতে উঠতে তার কন্ট্রাক্ট শেষ, তখন তারপরে সে কী করবে? এই তার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। এই ফ্রাস্ট্রেশনটা যাতে কাজ না করে, এই জন্য মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় চাইতেছে যে খরচটা অনেক পর্যায়ে, নিম্ন পর্যায়ে, একদম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসবে। আসলে পরে দেখা গেল শ্রমিকটা খুব আনন্দ চিত্তে এবং টেনশন ফ্রি একটা কাজ করতে পারবে। যাই হোক, সেই জন্য বলতেছি যে 423টা লিস্টেড এজেন্ট পাঠাইছিল, লিস্ট করে পাঠাইছিল, ততক্ষণ সেটার থেকে কিছু বাছাই হয়েছে। কারণ গত এক ভিডিওতে আমি বলছি যে 200 কতজন জানি 2+ রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ সরকার, নতুন সরকার বাতিল করে দিছে। এখন আবার তারা নতুন করে নাকি আবার করতেছে, নিয়োগও দিছে, এইটাও শুনছি 216টা না কয়টা নিয়োগ দিছে। এখন ভাই ওই এক কথাই ভাই, রসুনের পাশা কিন্তু সবাই এক ভাই, সবাই এক জায়গায় ভাই। ওই আওয়ামী লীগ গেছে, এখন BNP আইছে, ওই কাহিনী কিন্তু একটাই হবে আমার যতদূর বিশ্বাস। ওই যতই সরকার লাফালাফি করুক, যাই করুক ভাই, ওই সিন্ডিকেটের কাছে সবাই বন্দি ভাই। যেমন এস আলমের কাছে বাংলা ব্যাংকিং সেক্টরটা বন্ধ ছিল, মানে জিম্মি ছিল। এখন আবার এই সরকারের কাছে কোন সেক্টর জিম্মি হবে কেউ নোস। আমরা শুধু সময়ের পালা ভাই, সব কিছু মানে সময় চেঞ্জ হয়, সব কিছু না, সব কিছু মানে সময় চেঞ্জ হয়, মানুষ চেঞ্জ হয়, কিন্তু ভাই যে খাসলত যে অভ্যাস, এই অভ্যাস চেঞ্জ হয় না। কারণ আমাদের বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মানুষের ভিতরে যে একটা স্পিড আইছে, এই স্পিডটা হলো কারে কীভাবে ধ্বংস করে খাবে, কার কাছে কীভাবে বাটপারি করে খাইব। যাই হোক, এখনও আবার বলি ভাই, বাংলাদেশ সরকার যদি বলতেছে যে আগস্টের নাকি তারা লোক নিবে, বেশ ভালো কথা, ইটস গুড। আগস্টের শেষ সপ্তাহে নাকি মালয়েশিয়া লোক যাবে, আমি সাধুবাদ জানাই, হোক, তাদের মুখে ফুলচন্দন পড়ুক। যদিও প্রক্রিয়াটা এত সহজ না, তারপরে সে যখন বলছে ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ, যাক। তবে আমি আবারও ভিডিওর মাধ্যমে বলতে ভাই, এখনও কোনো তারা লিস্টেড এজেন্সির লিস্ট তালিকা কিন্তু এখনও তারা প্রকাশ করে নাই। তারা যাচাই বাছাই করে, মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই পক্ষ মিলে যাচাই বাছাই করে তারপর লিস্টেড দিবে। অতএব ভাই, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত, মালয়েশিয়া যাওয়ার জন্য আমার ভিডিও দেখেন, তাদেরকে সবার কাছে অনুরোধ করব ভাই, যে ভাই প্রতারক থেকে সাবধান ভাই, কোনো কিছু যায় না। অ্যাটলিস্ট অপেক্ষা করেন, যদি কোনো ভালো নিউজ পাই, খারাপ পাইলেও দিমু ভাই, ভালো পাইলেও নিউজ দেবো ভাই। যেহেতু আমার এই জায়গায় কোনো স্বার্থ নয় মানুষের উপকার করা, তাহলে যদি খারাপ হয়, সেই খারাপটা বলতে তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো কোনো বেনিফিট নেই, আমি তো এই জায়গাতে কোনো লাভ নেব না। আপনারা গেলে, আমি বারে বারে এক কথা বলি, আপনারা ছোটো ভাই বেড়াদার, আপনারা যদি মালয়েশিয়া যেতেন, আপনাদের একটা কর্মসংস্থান হলে এটাই আমার খুশি ভাই, এটাই আমি হাসি মুখ ভাই। যেহেতু এই যে আগামী মাসে আগস্টের শেষের দিকে আমি আবার বাংলাদেশে যাব, গেলে অবশ্যই মালয়েশিয়া যাব। মালয়েশিয়াতে ফোন করতেছে, তুই কবে আসবি? আমি কই ঠিক আছে, আমি আসতেছি। মানে মালায়ু তামিল ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা বলতেছে, অনেক বাংলাদেশি ভাইও ফোন করে যে ভাই দেশে আসলে কিন্তু অবশ্যই মালয়েশিয়া যাবো ভাই। দেশে গেলে আর কোনো দেশে দেখবেন মালয়েশিয়া দেবো, সেই মালয়েশিয়া গেলে লোকদের সাথে মিশি, হাসি খুশি করি, মানে সেই রেমিটেন্স যোদ্ধাদের সাথে করি। কারণ একসময় আমি নিজেও মালয়েশিয়া কাজ করছি, তো এই জন্য মালয়েশিয়ার নিয়ে আমি প্রাইড ফিল করি, আমি খুব গর্ববোধ করি এবং চেষ্টা করি যাতে প্রচুর মানুষ যাতে মালয়েশিয়া যায়, সেই চেষ্টা করি। সেই জন্য আমি সতর্ক করে এই কথাটা বলতেছি, কারণ আমি চাই না ভাই টাকা পয়সা ভাই অনেক কষ্টের ভাই। বাংলাদেশে জমি জামা গরু ছাগল বিক্রি করে, বোর গয়নাগাড়ি বিক্রি করে টাকা দিবেন, সেই টাকা লুটপাট হয়ে যাবে ভাই। এটা
হয়তো আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার শুনে আমার খুব কষ্ট লাগবে, যার কারণে আপনাদের বারবার ভিডিও করে আমি সতর্ক করার চেষ্টা করি। আবার কেউ এটার মনে করে না যে ভাই আমি ভিউ বানির জন্য, ভাই ইউটিউবে আমার কোনো দরকার নাই ভাই, দেখছেন ভাই আমি কোনোদিন সাবস্ক্রাইবারের জন্য রিকোয়েস্ট করি না ভাই, কারণ ইউটিউব দিয়ে আমার পয়সা কামাইতে হবে না ভাই, আর পয়সা কামানোর দরকার নেই। একটা মানুষের শেষ পর্যায়ে চলে আসলে আর কোনো কিছু দরকার নেই, আলহামদুলিল্লাহ ভাই, যা দিয়েছে ডাইল ভাত খাইতেও পারি ভাই, আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু দরকার না ভাই, টাকা পয়সার এত দরকার নেই ভাই। যাই হোক, চেষ্টা করবো মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার তরফ থেকে, বা আমি যেটা পারি, যেটা আমার দ্বারা সম্ভব, সেইভাবে আমি মানুষের উপকার করে দেওয়ার চেষ্টা করব। অসম্ভবকে এখন ভাই অনেক কিছু আছে উপকার করে, এখন অনেকে বলে অনেকভাবে টাকা পয়সা যখন যতটুকু পারি ভাই, মসজিদ মাদ্রাসা অনেক কিছু, এতিমখানা অনেক কিছু চালাই ভাই, খরচ খরচা ওদিকে করি ভাই, এটা আমার সাধ্যের ভিতরে, আমি সাধ্যের বাইরে তো আর আমি পারবো না ভাই। আমি ইচ্ছা করলে তো অনেক কিছু পারি না, মনে আছে, মনে চায় যদি আল্লাহ প্রচুর ওইরকম যদি ক্ষমতা দিত ঠিকই আল্লাহ করতাম ভাই, সেই মন মানসিকতা আল্লাহ আমারে দিছে। যাই হোক, আজ এই পর্যন্ত। আবার শুধু ভিডিও শেষ করার আগে এইটুকু বলতে চাই ভাই, ও সরকার বলছে যে আগস্টের, ভাই ওই যে কারণে ধৈর্য ধরেন, দেখেন, অপেক্ষা করেন, কারণ ওই একটা কথা বলছি, একটা বন্ধ জিনিসটা চালু করতে কিন্তু অনেক পরিশ্রম, অনেক গাড়াগাড়ি করতে হয়। যেহেতু যখন মালয়েশিয়া ওপেন করছিল তখন বাংলাদেশ গভর্নমেন্ট পারে নাই, তখন এই উদ্যোগটা নেয় না, এই উদ্যোগটা নিলে কিন্তু তখন বহুত পরিমাণ মানুষ কিন্তু যাইতো, মিনিমাম 20-25 হাজার লোক কিন্তু মালয়েশিয়া যাইতে পারতো, কিন্তু তখন নেয় না। এখন যেটা বন্ধ হয়ে গেছে, বন্ধটা চালু করতে একটু সময় দিতে হবে। তবে আমি যেটুকু বুঝি সরকারের সদিচ্ছা আছে, তারেক জিয়া সাহেবের সদিচ্ছা আছে, উনি চেষ্টা করতেছে মনে পারে না, কারণ ওনার একার চেষ্টায় তো হবে না, যেই দেশে যাবে সেই দেশেরও ইচ্ছা থাকতে হবে, কারণ সেই দেশ তো এত ঠেকাই পড়ে নাই যে আনতে ওই দেশে বাংলাদেশে হেল্প করার জন্য করতে হবে। তারপরেও বলবো, যেহেতু মালয়েশিয়ার সাথে আমার দৃঢ় বিশ্বাস শ্রমবাজারটা চালু হবে এই কারণে, কারণ মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিশাল বড় এই মানে বাজার আছে ভাই, মালয়েশিয়া বাংলাদেশে বহুত জিনিসপত্র পাঠায়, একদম তেল দিয়ে শুরু করে তেল, তারপরে ওই যে পাম অয়েল দিয়ে বিভিন্ন, মানে গত বছর শুনছি যে $3 বিলিয়ন বাণিজ্য করছে, মানে মালয়েশিয়া করছে, বাংলাদেশ থেকে যায় নাই, বাংলাদেশ থেকে গেছে ওই রসুন, আদা রসুন, পেঁয়াজ মিয়াজ এগুলো যায় ভাই, অন্য কিছু যায় না ভাই। যারা বাংলাদেশিরা থাকে সেই সব জিনিস বাংলাদেশ থেকে যায়, কিছু যায়, প্রাণ আরএফএল কিছু ব্যবসা বাণিজ্য করে, কিন্তু মোটামুটি কথা মালয়েশিয়া ওইভাবে কোনো বাংলাদেশ থেকে নেওয়ার মতো কোনো জিনিস মালয়েশিয়াতে নেই। তবে হ্যাঁ, মালয়েশিয়া থেকে বহুত জিনিস বাংলাদেশে আসে, যার কারণে গত বছর $3 বিলিয়ন হয়েছে। এইবার হয়তো যেহেতু তেল আনা শুরু করছে, মানে তেল বলতে কি এলএনজি, তারপরে ওই ডিজেল, অকটেন, এগুলো আনা যখন শুরু করছে, তাহলে এইবার এটা মনে করেন $4-5 বিলিয়ন চলে যাবে। যেহেতু ব্যবসার একটা স্বার্থ আছে, সবাই লাভ খোঁজে বেলা শেষে, যেহেতু মালয়েশিয়ার লাভ আছে বাংলাদেশের সাথে, অতএব বাংলাদেশ থেকে শ্রমিক নিবে, এটা নিশ্চিত থাকেন, এটা আমি 100% বলে দিতে পারি। হয়তো সময় লাগবে, কিন্তু মালয়েশিয়ার কলিং ওপেন হবে। আর সেই পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করেন, যেহেতু এখনও সরকার বলছে শ্রমিক মানে এজেন্ট, রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে লিস্টেড হয় না, লিস্টেড হলে ওরা অবশ্যই পেপার, ম্যাগাজিন বিভিন্নভাবে ওরা ডিক্লেয়ার দেবে, অ্যাটলিস্ট না দিলেও যদি আমি জানি আমার ইউটিউবের মাধ্যমে অথবা আপনাদের জানানোর চেষ্টা করব। যাই হোক, আবারও কথার ফাঁকে যদি আমি বলি ভাই, আমি আরেকটা বলি, যে সংবাদ সম্মেলনটা করছে সেই পুরো ডিটেলসটাই আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। হয়তো আমার কথার মাঝে অনেক কিছু স্কিপ হয়ে যায়, যেহেতু আমি তো স্কিপ লেখা তো করি না, তার ডিসক্রিপশনটা আপনারা যদি যার মনে চায় আপনি পড়ে নিতে পারেন। তা আজ এই মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলি, প্রতারক থেকে দূরে থাকবেন ভাই, কারণ এই কষ্টের পয়সা প্রতারকের হাতে তুলে দেবে না। আর মালয়েশিয়ার শ্রমবাজার চালু হোক, আর হচ্ছে আল্লাহর কাছে এই দোয়া করি, আমিন। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।